ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 9 সুরভি আক্তার। স্তম্ভিত হয়ে ভ্যাবাচিকা খায়া যায় মেঘা। রৌদ্র বাঁকা হাসি দিয়ে প্রকার করে এক পা দুপা করে এগিয়ে আসে। দূরত্ব কমিয়ে কাছাকাছি আসে মেঘার। 5 ফুট উচ্চতার তুলনায় মেঘার তুলনায় 5 ফুট 10 ইঞ্চির রৌদ্র অনেকটা লম্বা। ও এত কাছাকাছি আসতেই মেঘা মাথা উঁচিয়ে চোখ তুলল। এক রাশ বিরক্ততা নিয়ে চাইল রৌদ্রের চোখ বরাবর। রৌদ্র একটু আগে নিজের বলা কথাটাকে ঢাকতে ঝুঁকে বলল মৃদু স্বরে, গুড মর্নিংয়ের পরিবর্তে গুড মর্নিং যে উইশ করতে হয় জানিস না, নাকি এই ওয়ার্ডটা আদৌ শেখায়নি তোকে? বিব্রত হলো মেঘা, পিছিয়ে আসলো সিটকে। বলল তিরিক্ষি হয়ে, গুড মর্নিং না ছাই? এই রাইনমুখ ফর্সা শুধু ফেস দর্শনে ঘুম ভাঙলো আজ আমার। না জানি দিনটা কেমন হয়। যত সব সকালের শুরুটাই বিগড়ে দিল। হোয়াট? হু রিস রাইনমুখ? রাইনো কাকে বলছিস তুই? রেগে বলল রুদ্র। মেঘা হেলাফেলা করে বলল, আপনাকে। ঘুম থেকে উঠে তো আর কাউকে দেখিনি। তেরে এগোলো রৌদ্র। ইডিয়েট, একটা থাপ্পড় খেয়েও শিক্ষা হয়নি? মার খেতে চাইছিস সকাল সকাল? দুটো থাপ্পড় মেরে গুড মর্নিংটাকে ব্যাড মর্নিং করে দেই। এমনিতেও এখনও আমার হাতে 49টা থাপ্পড় খাওয়া বাকি আছে, তোর শোধ করতে হবে তো। থাকবো না আমি বেশি দিন, তোর 10টা দিন আছে শুধু, তারপর তো চলেই যাব আবার। এই 10 দিনে 49টা থাপ্পড় মিটিয়ে তবেই যাব। এক কাজ করি, রোজ রোজ 5 বেলা 5টা করে সপাটে থাপ্পড় মারি তোকে, তাহলে দিন শেষে হিসেব মিলে যাবে ঠিক। খাবি আমার হাতে থাপ্পড়? একটা থাপ্পড়ে কাল সারাদিন কিচ্ছু খাসনি। এভাবে রোজ রোজ থাপ্পড় খেলে অন্ন বেঁচে যাবে এবাড়ির। কথাগুলো বোধহয় বোধগম্য হলো না মেঘার। কিসের থাপ্পড় আর কিসের হিসাব? মুখ বাঁকালো মেঘা, এতটা গুরুত্ব দিল না। গা ম্যাচ ম্যাচ করছে, নিচে নেমে শাওয়ার নেবে আগে। রোজের কথার পরিপ্রেক্ষিতে আর প্রতিক্রিয়া দেখালো না মেঘা। মুখ বাঁকিয়ে রোজকে উপেক্ষা করে ছাদের দরজার দিকে পা বাড়ালো। দরজা পেরিয়ে সিঁড়িতে পা রেখে পিছু ফিরে রোজুকে আরও একবার দেখে মুখ গোল করে বিড়বিড় করে বোঝালো, রাইনো মুখ। অতপর দ্রুত বেগে এক ছুটে লাগালো দোতলায়। এদিকে আক্রোশে ফুঁসে উঠল রৌদ্র। এই মেয়েটা আবার তাকে গন্ডার মুখ বলল। তার মানে ও গন্ডারের মতো দেখতে। নিজের সৌন্দর্যের কুলুষিত তকমা লাগতেই বিভৎস খেপে গেল রৌদ্র। তীব্র রাগ সমেত দাঁত খিচে মেঘাকে পেছন থেকে ডেকে উঠল, ইভারা। মেঘা তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নেমেছে। করিডোরে এক ছুটে নিজের ঘরের দিকে এগোলো। 7:30 বেজে এতক্ষণে। শাওয়ার নিয়ে নিচে ফ্রেশ হবে। আজ নিশ্চিত দেরি করবে ও। একটু এদিকে টুকটুকি উঠেছে কিনা কে জানে। উঠলে এতক্ষণে মেঘার খোঁজ করতো। খোঁজ করেনি, তার মানে ওই কুম্ভকর্ণ এখনও বেঘরে ঘুমাচ্ছে। ছটফটিয়ে নিজের ঘরের দিকে এগোতেই আদ্রের মুখোমুখি হলো। ছাদ বেয়ে নিচে নামতে গেলে শুরুতেই আদ্রের ঘর পড়ে, তারপর ওদের ঘর। আকস্মিক আদ্রের মুখোমুখি হতেই ছটফট করে উঠল মেঘা। কুকড়ে গেল, চিবুক নামিয়ে ঢোক গিলল। আদ্র ফিটফাট হয়ে সবে ঘর থেকে বেরোচ্ছিল, শার্টের হাতা গুটাতে গুটাতে মেঘাকে এমত অবস্থায় দেখে কপাল কুঁচকে ফেলল ও। এই মেয়ে এই সময় ছাদে উঠেছিল? সন্দেহ কাটাতে রাশভারী গলায় প্রশ্ন করেই বসল আদ্র, ছাদে উঠেছিলি? মেঘা ঘুমানোর ব্যাপারটা পুরোটা চেপে গেল। মুখ খুললেই বকা খাবে আদ্রের কাছে। চিবুক নামিয়ে তুলে হাতের ফ্রেমটাকে পেছনে লুকিয়ে নিল। আমতা করে বলল, না মানে হ্যাঁ, একটু হাওয়া খেতে উঠেছিলাম। কটা বাজে দেখেছিস? টাইমিং সেন্স আছে? চটপট তৈরি হয়ে নিচে আসবি। আচ্ছা, এটুকুনো বলেই ঘরে ঢুকলো মেঘা। আদ্র তার ডান হাত আর গোটাতে ওর দৃষ্টি সরালো। সামনে তাকাতেই বিস্ময়ে চোখ জোড়া শুকনো হয়ে আসলো ওর। ছাদের সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামছে রৌদ্র। নেমেই করিডোরে থামলো। চোখাচোখি হলো দুই ভাইয়ের। হতবাক হতে ভুলল না। প্রশ্ন জাগলো মনে, রৌদ্র ও ছাদে ছিল আর মেঘাও একসাথে ছিল চোখ দুটোতে? চোখের শুকনোতা বাড়ে আদ্রের। রৌদ্র ওকে দেখে হন্তদন্ত অবস্থায় পরিবর্তন আনলো। স্বাভাবিক হলো, নীরবে শ্বাস ফেলে বেয়ে করে পিছু ছেড়ে উল্টো পথে নিজের ঘরে ঢুকলো।
বেশ কিছুক্ষণ হতবাকতা নিয়ে তাকিয়ে রইল আদ্র। সকাল এখন 10:45। লেকচার আদ্রিয়ান কবির আদ্র গুরুভার হয়ে লেকচার ছাড়ছে ক্লাসে। সবার গহীন মনোযোগ ওর দিকে। লেকচারের সাথে সাথে সবটা নোট করছে সকলে। একমাত্র নোটস করা থেকে বিরত সাফা। মেঘা ওর পাশের সিটে বসে সুন্দর করে নোটস করছে। মেঘা যেহেতু করছে সেহেতু ওর করে লাভ কি? সাফা পিটপিট করে একবার ডানে তো একবার বাঁয়ে তাকাচ্ছে। দুই ব্রিলিয়ান্ট দুই পাশে বসে, ডানে মেঘা আর বামে শিশির, তার মাঝখানে ও একলা নির্বোধ। জোরপূর্বক আদ্রের কথাগুলো মাথায় ঢোকাচ্ছে এই অনেক। খাতায় তুলতে গেলে গুলিয়ে যাবে সব। একসাথে এত ভারী ভারী লেকচার দুই জায়গায় ধরানো যায় নাকি? মাথায় ধরেছে এই বিরাট ব্যাপার। খাতায় মেঘা ধরেছে, ওর পরে ওর থেকে নিয়ে নেওয়া যাবে। সাফা নিরীহ মুখে পিটপিট করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আদ্র একটু থেমে বোর্ডের কাছ থেকে সরে এসে নিজের চেয়ারে বসলো। সবার মনোযোগ তখন খাতার দিকে। বোর্ডের সবটা নোট করে নিচ্ছে সকলে। পিনপতন নীরবতা পুরো ক্লাসরুমে। এতক্ষণ আদ্র বকবক করলো হাত চালানোর সাথে সাথে। এখন বিরতি নিয়ে সে নিশ্চুপভাবে বসে আছে। চোখ দুটো তুলে তাকায় আদ্র। ক্লাসের সব স্টুডেন্টকে দেখে নেয় এক পলক করে। সবাই লিখছে, পর্যায়ে দৃষ্টি আটকে আদ্রের। সবাই লিখছে না, সাফা লিখছে না। কপাল কুঁচকে ফেলে আদ্র। এই মেয়ে লিখছে না কেন? বুক ডেস্কে কোনোই ঠেকিয়ে গালে হাত রেখে মেঘার দিকে দেখছে সাফা। আদ্র উঠে দাঁড়ালো, নিঃশব্দে এগুলো ওদিকে। বাম দিক দিয়ে আলগোছে ওদের শাড়ির ডেস্কের পাশে দাঁড়ালো, ঠিক শিশিরের পাশে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে লেখা ছেড়ে চোখ তুলল শিশির। আকস্মিক আদ্রকে দেখে খানিক চমকালো, তবে আদ্রের দৃষ্টি ওর নিজের দিকে নেই। এটা দেখে স্বস্তিতেই স্থির হলো মেয়েটা। বুকে আড়াআড়ি হাত গুটিয়ে শুকনো নেত্রে মনোযোগী সাফার দিকে চেয়ে আছে আদ্র। অথচ সাফা তার আবির্ভাব টের পেল না। শিশির উপস্থিতি বুঝে কোনোই দিয়ে আলতো করে খোঁচালো ওকে। দুবার খোঁচা খেয়ে মেঘার দিকে ফিরে তাকালো। তাকিয়ে শিশিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, সাফা কি হয়েছে? কথা শেষ হতে না হতেই নজর পড়ল সুঠাম দেহি আদ্রের ওপর। অমনি পিলে চমকে গেল মেয়েটার। চোখাচোখি হতেই হেঁচকে তুলল তৎক্ষণাৎ। দাঁত কেলিয়ে ঠোঁট আগলা করলো। রাজবাড়ি গলায় ধমকের সুরে বলে উঠল আদ্র, হোয়াট হ্যাপেন্ড? এদিক ওদিক কি দেখছো? নোটস কোথায় তোমার? ভদ্রতার সহিত উঠে দাঁড়ালো। আমতা আমতা করলো সাফা, না স্যার। হোয়াট নোটস কোথায়? লেট মি সি। নোট তো করিনি আমি। জড়ানো গলায় মিনমিন করলো সাফা। করুণ চোখে তাকালো, ইশারায় বোঝালো এত সবার সামনে যেন ছাড় দেয় ওকে। ধমকানো আদ্রের সাথে আড়ি করবে সে। বিপরীতে আদ্র মুখভঙ্গিমা আরও কঠোর করে শক্ত কণ্ঠে বলল, নোট করনি কেন? স্যার, হোয়াট স্যার? আনসার মি। নোট করনি কেন? ঠোঁট উল্টায় সাফা। মেঘা তো নোট করছে, এতেই আমার হবে। বেকার বেকার দুটো পৃষ্ঠা আর কলমের কালি নষ্ট করব কেন? আমরা সেম একজনের হলেই দুজনের হয়ে যাবে। আজকের কথা না বাড়িয়ে পানিশমেন্ট দিল। পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। একে তো ক্লাসে অমনোযোগী, তার উপর উল্টোপাল্টা লজিকে মুখে মুখে তর্ক করেছ। ইটস ইয়োর পানিশমেন্ট বলেই হনহনিয়ে ওদের পাশ কাটিয়ে সরে আসলো আদ্র। ক্লাসের সবাই লেখার মাঝে দৃশ্যটুকু দেখল। মুখে কালো করে ঠোঁট উল্টে ছলছল চোখে আদ্রের যাওয়ার পানে তাকিয়ে রইল সাফা। কেউ ঠোঁট চেপে হাসছে আবার ওকে দেখে। বিকেলে অফিস থেকে ফিরেছেন তোফায়েল কবির। বেলকনিতে ইজি চেয়ারে বসে ঝিমোচ্ছেন তিনি। চোখে চোখ লেগে আছে তার। শরীর অবসন্ন লাগছে। শরীর ভার টেনে ঘরে নিতেও দুর্বল লাগছে। বয়স বাড়ার সাথে সাথে জোর কমে আসছে ইদানিং। চোখের পাপড়ি নিভিয়ে নীরবে বসে আছেন তিনি। রবিনা কবির ঘরে ঢুকলেন। ঘর থেকে সোজা বারান্দায় উপস্থিত হলেন। এ সময়ে এক কাপ চা নিয়ে আসতে ভুলে যাননি। চায়ের কাপখানা স্বামীর দিকে বাড়িয়ে দিয়ে গলা পরিষ্কার করে ডাকলেন তিনি। শুনছেন? চোখ মেললেন তোফায়েল কবির। নড়চড় না করে উত্তর করলেন, বলো। চা এনেছি, নিন আগে। চায়ের কাপটা হাতে নিলেন তোফায়েল কবির। রুবিনা কবির খানিক সময় নিয়ে চুপ থেকে কথা গুছিয়ে নিলেন মনে মনে। অতঃপর মুখ খুললেন, আমি যা বলেছিলাম তা কি মনে আছে আপনার? কি? রৌদ্রের বিষয়ে? ভুলে গেছি, আবার বলো। রৌদ্রের প্রতি তোফায়েল কবির উদ্দেশনতা দেখে কেবলই একটা দীর্ঘশ্বাস ফেললেন রবিনা কবির। বললেন, রৌদ্রকে আর ফিরতে দেব না আমি। যে করে হোক ওর যাওয়াটা আটকান। যদি দিনগুলো চোখের পলকে পেরিয়ে যাচ্ছে।
ওর চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আপনি যা খুশি করে আটকান আমার ছেলেকে। তোমার বেপরোয়া ছেলেকে আজ অবধি কখনো আটকাতে পেরেছি যে এবার পারবো? চেষ্টা করলেই পারবেন। চেষ্টা তো করে দেখুন। তোমার ছেলের হালচাল কিছুই বোধগম্য হয় না আমার। কীভাবে চেষ্টা করব? চেষ্টার জন্য একটা খুঁটি প্রয়োজন। সেই খুঁটিকে কেন্দ্র করে না হয় চেষ্টা করতাম, কিন্তু কী করব? শুভ্রের বিয়েটা দিয়ে দিন এই সময়। এতে করে রৌদ্র আটকে যাবে, শুভ্রের দিকটা ফেলতে পারবে না ও। এমনিতেই আংটি বদল তো হয়েই আছে, বিয়েটা বেকার বেকার আটকে রেখে লাভ কি? এখনও হাতে 10 দিন সময় আছে। এই 10 দিনের মাথায় ওদের বিয়েটার ব্যবস্থা করুন। বিয়েতে রোজও একবার আটকে গেলে পরে আবার কোনো ছলে ঠিক আটকানো যাবে ওকে। আগে একবার আটকাই, পরেরটা পরে ভাবা যাবে। পরেরটা পরে নয়, এখনই ভেবে রাখো। আর শুভ্রর বিয়েতে আমাদের কোনো হাত নেই, ওর বাবা মা আছে। আমরা বললেই তো সবটা হয়ে যাবে না? কেন হবে না? ঠিক হবে। রোজকে আটকানোর একমাত্র সুযোগ এটা। এমনিতেই মেঘাকে এ বাড়িতে দেখার পর রোজা আরও বেশি রেগে আছে হয়তো। দেখলেন না কাল চর মারল কীভাবে? রোজকে আটকান, আর তারপর মেঘাকে তাড়ান এ বাড়ি থেকে। ওই মেয়ে এ বাড়িতে থাকলে আমার ছেলে থাকবে না। আর কতদিন থাকবে ওই মেয়েটা আমাদের কাছে? অনেক তো হলো। রুবিনা, মুখ সামলে কথা বলো। আকস্মিক ধমকে চমকে উঠলেন রুবিনা কবির। তোফেল কবির ধমকে তিক্তস্বরে বললেন, মেঘা এমনি এমনি আমাদের বাড়িতে নেই। কেন আছে তা তোমার অজানা নয়, আর কতদিন আছে বা থাকবে সেটাও তোমার অজানা নয়। ওকে তাড়ানো মানে? তাড়াবো মানে? মাথা ঠিক আছে তোমার? আরে ওই মেয়েটা তো তোমার ছেলে এনে ফেলেছিল এ বাড়িতে, আর এখন তাড়াতে বলছো ওকে? কোথায় তাড়াবো? কোথায় যাবে ও? কোথায় যাবে সেটা কি আমরা কি করে জানবো? রোজও একটা ভুল করে ওকে এ বাড়িতে এনে ফেলেছিল, কিন্তু ও তো আর রোজের জন্য এ বাড়িতে পড়ি নেই। আর আপনার কি মনে হয় রোজ ওকে মানে? আর নাকি মানবে কখনো? এ বাড়িতে কেন পড়ে আছে সেটা তোমার অজানা নয়। সময় আসলে ও নিজেই চলে যাবে। এভাবে তোমার কাছে ক্ষুণ্ণ হতে হবে না ওকে। আর বাকি রইল তোমার ওই বেপরোয়া ছেলের কথা। ওর মানা না মানা কোনো কিছুতেই আসে যায় না। তোমার ছেলের জন্য এ বাড়িতে পড়ে নেই ও। যদি বিয়েটা হয়েই থাকে তাহলে ও এসে একেবারের জন্য ডিভোর্সের মাধ্যমে মেঘাকে ছাড়িয়ে নিয়ে যাবে তোমার ছেলের থেকে। আমার ছেলে নিজেই ছাড়বে ওকে। ছাড়িয়ে নিয়ে যেতে হবে না কাউকে, সেটা সময়ই বলবে। ছেলেকে নিয়ে এত দাপট মানাচ্ছে না। একটু কমন সেন্স থেকে ভাবনা চিন্তা করো, তাহলে খুশি হব। হয়েছে, আমার আর কমন সেন্স শেখাতে হবে না আপনার। আপনি শুধু ভাইজানের সাথে কথা বলুন, শুভ্রের বিয়েটার দিন ঠিক করে দিন। গাফিলতি করে আমি আমার ছেলেকে আর হারাতে পারবো না। ভেবে দেখব। এখন যাও এখান থেকে। ভেবে দেখবো নয়, করতেই হবে, সময় নেই। আচ্ছা ভাইজানকে বলি আগে, এখন যাও তুমি। সন্ধ্যা গড়িয়েছে, পশ্চিম আকাশে সিঁদুর রাঙা মেঘা আর সাফা উঠেছিল ছাদে। আজান পড়তে নিচে নামার জন্য হামলে পড়ল সাফা। বরাবরের ন্যায় আজও নিজের সাথে নিজেই চ্যালেঞ্জ ধরে ওকে মেঘার আগে নামতে হবে। ছাদের দরজা পর্যন্ত একসাথে এসে মেঘাকে পাশ কাটিয়ে এক ছুট লাগালো সাফা। নিজে হুড়মুড়িয়ে পা চালালো, কিন্তু মেঘাকে সাবধান করে চেঁচিয়ে বলল, ধীরে নাম মেঘা, নয়তো পড়ে যাবে। মেঘা দুদিকে মাথা নাড়িয়ে শ্বাস ফেলল। এই মেয়েটা ভীষণ বাচ্চামা করে। খানিক হাসলো মেঘা। 3 তলা থেকে দোতলায় সেভাবে হুড়মুড়িয়ে নামতে গিয়ে সিঁড়ির ধাপে ধাপে এলোমেলো হতে দেরি হলো না সাফার। অসাবধানতাবশত পা উঁচু নিচু হতেই এক মুহূর্তের অপেক্ষা হলো না। ভারসাম্য হারিয়ে এলোমেলো পা পেঁচিয়ে এলো ওর। নিমিষে শরীরটা হেলে পড়লো সামনের দিকে। রেলিং ধরতে গিয়ে টাল সামলাতে পারল না সাফা। পড়ার আগে আশসূচক তীব্র আর্তনাদে চেঁচিয়ে উঠল, হুঙ্কার উঠল সিঁড়ির চারপাশে। চেঁচানোতে শেষ হতেই স্তব্ধ হয়ে গেল আশপাশ। পুরো সিঁড়িটা হুমড়ি খেয়ে গড়িয়ে পড়ল সাফা। দ্বিতীয়বার আর চিৎকার করার মুখ খুলতে পারল না। মেয়েটা কোমর সমান চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর ঝাপটে পড়ল। তীব্র ব্যথায় মুখ সমেত কুঁচকে এলো ফ্রু। ঝিমঝিমিয়ে উঠল কোমল অবয়ব। কয়েক সেকেন্ডের জন্য জড়বুদ্ধি হয়ে গেল মেয়েটা। মস্তিষ্ক সজাগ হতেই বিলম্ব ঘটল। ভারী শ্বাস পড়ল দীর্ঘক্ষণ বাদে। সাফা নিজেই চেতনার ফেরার আগে মেঘার বিচলিত ভরকানো কণ্ঠ ভেসে আসলো সিঁড়ির ওপর থেকে। টুকটুকি। মেয়েটা সোজা সিঁড়ি গড়িয়ে দোতলায় এসে উল্টে পড়েছে। মেঘার ডাকে শোধবিদ ফিরতেই মাথার চোট কোমরে কামড়ে ধরল সাফার। চোখ খিচে ফেলেছে সেই কবেই। কোমর আর পায়ে টনটনে ব্যথা অনুভব
করতেই কোকিয়ে উঠল। মেঘা ওকে সামলাতেও হুড়মুড়িয়ে নিচে নামার আগে সাফা গলা চিরে চিৎকার করে উঠল ব্যথাতুর বেদনায়। ও আমার মা গো! বিছানায় বসে ফ্যাস ফ্যাস করে কাঁদছে সাফা। নাকের জল আর চোখের জল মিলেমিশে একাকার। পায়ের গোড়াটি মোচকে বেঁকে গেছে। একটু আগে ডাক্তার এসেছিল, ব্যান্ডেজ করে দিয়েছে ওকে। বেশ ইনজুরি না হলেও একেবারে কম কিছু হয়নি। সেই থেকেই এই মেয়ে কাঁদছে এভাবে ফ্যাস ফ্যাস করে। শাহিনা কবির চরম রেগে গেছেন ওর উপর। এই মেয়ের ছটফটেপনা আর চঞ্চলতার জন্য তো কম বিপত্তি হয় না, যা হয় ওর নিজের ক্ষতি হয়। এই যেমন আজ পা মুচকে বিছানায় পড়লো, না জানি কতদিন এভাবে পড়ে থাকবে। তার উপর বাড়ির সবার আদরের রাজকন্যা, সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে ওর এই অবস্থা দেখে। পুরো বাড়ির সবাই সাফার ঘরে ভিড় জমিয়েছে, ওই মেয়ে কাঁদছে, আর সবাই এটা ওটা বলে তাকে সান্ত্বনা দিয়ে দিচ্ছে। আল্লাহ দিয়ে মাথায় তুলে ফেলেছে মেয়েকে। সবার এত আল্লাহ দেখে আটকানা সাফা। এখন ব্যথা না করলেও চোখ মুখ টিপে কান্না করছে ও। সাফা কবির মেয়েকে বকতে বকতে ঘর থেকে বেরিয়ে গেলেন। সাফা কান্নার বেগে ফোপাচ্ছে। তৌসিফ কবির উঠে দাঁড়িয়ে মেয়েকে শান্ত কণ্ঠে বললেন, আর কাঁদতে হবে না, ব্যথা সেরে যাবে, চুপচাপ রেস্ট নাও এখন। বলেই বেরিয়ে গেলেন তিনিও। একে একে ঘর ছাড়লেন সকলে। মেঘা সাফার পাশে বসে, আদ্র বসে খাট বরাবর সামনের সোফাটায়। সামনের দিকে ঝুঁকে সরু চোখে পরখ করলেন সাফাকে। শুভ্রা এখনও বাড়ি ফেরেনি। আকস্মিক দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকলো সে। হন্তদন্ত হয়ে ডাকলো বোনকে, টুকটুকি। ওর হতচকিত শখের স্বরে মেঘা, আদ্র আর সাফা চকিত তাকালো দরজার দিকে। শুভ্র দ্রুত বেগে বোনের পাশে এসে বসলো, উদ্বিগ্ন হয়ে শুধালো, কি হয়েছে? শুনলাম সিঁড়ি থেকে পড়ে গেছিলি, পা মুচকেছে, পড়লি কি করে তুই? ব্যান্ডেজ করেছে? কতটা ফ্র্যাকচার হয়েছে? ব্যথা করছে খুব? ঠিক আছিস তুই? তোকে কত বলি লাফালাফি করবি না, শুনিস না কথা? শুনিস কারো কথা? এখন দেখ তোর কি অবস্থা করলি নিজের। ডাক্তার কি বলেছে বলো? সেরে যাবে তো পা? ওষ্ঠ উল্টায় সাফা। শুভ্রের এত এত সব প্রশ্নের উত্তর করে আদ্র। দাঁড়িয়ে দাঁড়িয়ে এগিয়ে বলে, তোমার বোন ঢং করছে ভাইয়া, তেলকে তাল করো না তো। কিচ্ছু হয়নি ওর, জাস্ট একটু পায়ে লেগেছে, এতেই এত ঢং, পুরো বাড়ি মাথায় তুলেছে। সবাই ওকে এমন ট্রিট করছে যেন কত বড় সড়ো কিছু হয়ে গেছে। বাদ দাও ওর কথা, ওকে যত আশকারা দেবে তত মাথায় উঠবে। তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। শুভ্র তবুও বিচলিত হলো। আদ্র, মজা নিস না, এক্স্যাক্টলি বল কি হয়েছে ওর? তেমন কিছু না, ওর চপলগিরির জন্য শুধু একটু পা মচকেছে, এর বেশি কিছু হয়নি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, বেশি কিছু হয়নি বলেছে তোমায়? এই ভুয়া হাতুড়ি ডাক্তার এনেছো, তাই আমার ফ্র্যাকচার ধরতে পারিনি। পা ভেঙেছে আমার, আর ওই বেটা বলছে মচকেছে আমার পা। ব্যথায় মরে যাচ্ছি, আর তুমি বলছো ঢং করছি আমি? তোকে চেনা আছে আমার, চুপচাপ বসে থাক। কারোর আরও কর ওরণচণ্ডীগিরি। লেখাপড়ায় ডাব্বা, ক্লাসে মনোযোগ নেই, আর সারাদিন ধেই ধেই করে বেড়াবে। এবার বসে থাক পা ভেঙে। পেয়ে গেলি তো একটা সুযোগ, এই সুযোগে মাস কয়েক ভার্সিটি মুখো হবি না। আর স্টুপিড কোথাকার। ভার্সিটির কথা উঠতেই নেকি কান্না ছেড়ে ফোঁস করে বলে ওঠে সাফা, হাই আল্লাহ, আমি তো ভুলেই গেছি। আমি না তোমার সাথে কথা বলবো না বলে প্রমিস করেছিলাম? তুমি পাক্কা 25 মিনিট ক্লাসে সবার সামনে দাঁড় করিয়ে রেখেছিলে আমায়। আই অ্যাম এংরি উইথ ইউ। বেরো আমার ঘর থেকে। আদ্র বেরিয়ে যেতে দিতে বলল, তোর ঘরে থাকতে আসিনি আমি, টুকটুকির বাচ্চা, আদ্র ভাইয়ার বাচ্চা। আমার সাথে কোনো দিন কথা বলবে না তুমি। মেঘা গালে হাত ঠেকিয়ে দুটোর বক বক শুনল। শুভ্র থামালো সাফাকে। উফ, থামবি? নিজের ভুলের জন্য আজ তোর এই দশা। এখন এভাবে পা ভেঙে কতদিন পড়ে থাকবি? রেস্ট কর এখন, আমি রুমে যাচ্ছি। শুভ্র উঠে দাঁড়াতেই সাফার হাত টেনে ধরলো। বাচ্চাদের ন্যায় পিটপিট করে ভেজা চোখে তাকিয়ে বলল, চকলেট আনুনি? না, তাড়াহুড়ো করে এসেছি, মনে ছিল না, কাল এনে দেবো। বলেই ঘর থেকে বেরিয়ে গেল শুভ্র। 11টা পেরিয়েছে। বাড়ির ছোট ছেলে নিরে ফেরার নাম নেই। বাড়ির চাবি আছে ওর কাছে। আজ আর অপেক্ষা করেননি রুবিনা কবির। ছেলের অপেক্ষায় থাকতে থাকতে ঘুমে টলে পড়েছেন ড্রয়িং রুমের সোফায়। রোজও সবে ফিরল, চাবি খুঁড়িয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। সোজা উপরে যেতে গিয়েও থামলো একটু। সোফায় রবিনা কবির আধশোয়া হয়ে ঘুমিয়ে আছেন। রৌদ্র বিপরীতে পা চালিয়ে ডাকলো, মম। এই ডাকেই সজাগ রবিনা কবির ধরফরিয়ে উঠলেন। হ্যাঁ রোজো, এসেছিস? চোখ লেগে এসেছিল একটু। কখন আসলি? খাবি না আজও? বেড়ে দেবো খাবার? না, খিদে নেই, ঘরে গিয়ে ঘুমাও। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমার অপেক্ষায় থাকবে না আর। আমি কখন ফিরবো না ফিরবো তোমায় এর অপেক্ষা করে বসে থাকতে হবে না।
সবাই আমার ধার ধারা ছেড়ে দিয়েছে, তুমিও ছেড়ে দাও। আমায় নিয়ে ভাবতে গিয়ে নিজের আরামকে হারাম করো না, ঘুমাও গিয়ে। কথা শেষ করেই ধূপধাপ পা ফেলে উঠতে লাগলো রৌদ্র। রুবিনা কবির নিঃশব্দে হতাশ শ্বাস ফেললেন কেবলই। ছেলেকে ডাকলেন না আজ আর, ডাকলেও এই বেপরোয়া ছেলে সাড়া দেবে না। রৌদ্র নিজের ঘরে ঢুকে লম্বা শাওয়ার নিয়েছে। এখন ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘর ছুঁই ছুঁই। শাওয়ার শেষে একখানা কালো টি শার্ট জড়িয়েছে গায়ে। ভেজা চুলগুলো মোছার চেষ্টা করেনি, সেভাবেই টুপটুপ করে পানি পড়ছে চুল থেকে। ভেজা চুল লেপটে পড়েছে। নিজ ঘর থেকে বেরিয়ে টুকটুকির ঘরের সামনে এসে থামলো রৌদ্র। ঘুমানোর আগে সুফা ফোন করেছিল ওকে। এখন টুকটুকির অবস্থা জানতে পেরেছে রৌদ্র। শোয়ার আগে একবার মেয়েটাকে দেখে গেলে মন্দ হয় না। এই রাতে আগ পিস না ভেবে দরজায় টোকা মারে রৌদ্র। ভেতর থেকে দরজা লাগানো, বেশ কবার ধৈর্য নিয়ে টোকা মারল রৌদ্র। খুলল না দরজা। এবার সে চরম বিরক্তি হলো। জোরে শব্দে নক করলো দরজায়। 3বারের বেলায় খুলল দরজাখানা। রৌদ্র এবার টোকা মারতে গিয়েও হাত সরিয়ে নিল। দরজা খুলল মেঘা। খুলেই ঘুমে কাতর আধো চোখে রৌদ্রকে দেখে খ্যাক খ্যাক করে উঠল। প্রবলেম কি? এত রাতে ডিস্টার্ব করছেন কেন? প্রত্যুত্তরে সরল চোখে চেয়ে রৌদ্রের স্বাভাবিক কণ্ঠে বলল, টুকটুকি কোথায়? ঘুমিয়েছে। মেঘার চোখে ঘুম। ঠিকঠাক চোখ মেলে তাকায়নি এখনো। ঘুমের মাঝে আকস্মিক ব্যাঘাত ঘটেছে, মাথা টলছে কেমন। রৌদ্র স্থির দৃষ্টি তাক করে বলেছে কঠিন স্বরে, তুই ঘুমাসনি কেন? খেকিয়ে উঠল মেঘা। আজব তো, ঘুম ভাঙিয়ে বলছেন ঘুমায়নি কেন? কখন ঘুমাস তুই? ঘুমের ঘোরে হাই তুলে সোজাসুজি জবাব দিল মেঘা, 11টা। ঘুমের মাঝে স্বল্প এলোমেলো মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ নয় মেঘার। তাই তো ভনিতা ছাড়াই এভাবে সোজাসাপটা উত্তর করলো। রৌদ্র বুঝলো, বলল আকস্মিক, শোন, কাল থেকে দরজা খুলে ঘুমাবি। আমি ফেরার পর যেন এ ঘরের দরজা খোলা পাই। বুঝেছিস কি বললাম? মুখ কুচকে নিল মেঘা। ভ্রুজোড়া করে নিভু চোখে তাকালো। রৌদ্র আবার শুধালো, কি বলেছি মাথায় ঢুকেছে? ডিসকাস্টিং লোক। আপনার কথা কেন শুনবো আমি? তুই শুনবি না, তোর খায় শুনবে। রোজ রাতে বাড়ি ফেরার পর ঘুমানোর আগে তোকে দেখা যায় আমার। যদি আমার কথার হেরফের করিস তাহলে 49টা থাপ্পড়ের জায়গায় দ্বিগুণ থাপ্পড় খাবি আমার হাতে। দরজা খুলে ঘুমাবি, এটাই ফাইনাল। মেঘা ঘুমের টানে কি বুঝলো কে জানে, হাই তুলতে তুলতে মুখের উপর দরজা আটকাতে গেলে রৌদ্র বাদ সারল। 2 হাতের ঠেস দিয়ে দরজার কপাট আটকে ধরল। দরজা মারিয়ে ঘরে ঢুকলো তড়িতে। ঝট করে পেছলো মেঘা। মেঘার দিকে এগিয়ে কিছু বুঝতে দেওয়ার আগেই ওর মাথার কাটা এক টানে খুলে দিল রৌদ্র। নিমিষে পিঠ ছাপিয়ে আছড়ে পড়ল ঘন কৃষ্ণ কেশদল। মেঘা মাথা হতে চোখে মুখে আছড়ে পড়তে বিলম্ব হলো না। মেঘা ঘুমের ঘোরে হতবাক হয়ে ফ্যালফ্যাল করে চাইল। হলদে ডিম লাইটের আলোয় মেঘার উপর ঝুঁকে এলো রৌদ্র। পেছাতে গিয়েও পারল না মেঘা। শুকনো নেত্রে রৌদ্র পরখ করলো ওকে। মেঘার চুলের কাঁটাটা এখন ওর হাতে। রৌদ্র কাঁটাটা তুলে মেঘার মুখের উপর ধরল। ক্ষীণস্বরে হিসিয়ে বলল, ইউ লুক ব্রেথ ট্রেনিং লাইক দিস। আমার সামনে আসলে এভাবে আসবে প্লিজ, মারাত্মক লাগে দেখতে তোকে। চলবে, আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।